যখনই কিনা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা পরিস্থিতি, এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলা হয়, তখনই সেটাকে ডাকসু বানচালের ষড়যন্ত্র বলে একটা গঠনমূলক আলোচনাকে সম্পূর্ণ এড়ায় যাওয়া হয়। এই যে শেখ হাসিনার মুরাল পুরানো হয়, এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, এই যে সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলার বিহিত করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তার নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। যদি নিরাপত্তার সংকট তৈরিও হয়, তারপরও ডাকসু হওয়ার ব্যাপারে আমরা পজিটিভ। তৎকালীন প্রশাসন সম্পর্কে বলছিলেন যে এই প্রশাসনের হাত দিয়ে ডাকসু তথা চঞ্চল আসলে মিষ্টি না, ওইটা আসলে ওই মলমূত্র। আমাদের খালি একটা জিনিস এনশিওর করেন, গঠনতন্ত্র পরিবর্তন করার বিষয়টা অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে আপনারা গণতান্ত্রিক রাখবেন। আমার মনে আছে যে 2019-এর ডাকসুর আগে যখন কিনা ডাকসু নিয়ে অনেক আলোচনা শুরু হচ্ছে, এবং তখনও আমরা এই যে এখন যে এনথুজিয়াজম আমরা দেখতে পাচ্ছি না, আমার মনে আছে 2019-এর নির্বাচনটা হওয়ার আগ পর্যন্ত এরকম প্রবল একটা এনথুজিয়াজম, একটা এনার্জি সারা বিশ্ববিদ্যালয় ছিল যে ভালো হোক মন্দ হোক কিছু একটা ঘটতে যাচ্ছে, মানে একটা স্থবিরতা কেটে গেছে, গতিহীনতা কেটে গেছে, একটা নতুন গতিশীলতা তৈরি হয়েছে। তখন আমাদের এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ে, যিনি পরবর্তীতে একটা প্যানেলের হয়ে বসে নিজেও ইলেকশন করেছিলেন, তো তিনি একটা কথা বলেছিলেন, কথা তোমার খুব মনে পড়ে। তিনি বলেছিলেন যে যদি একটা সিওয়ার্ড দিয়ে, একটা মানে নালি দিয়ে, একটা মানে কি বলবো পয় নিষ্কাশনের নালি দিয়ে একটা চমচম চলে যায়, তাহলে আমি ওটাকে চমচম বলবো না, ওইটা তারপরও বিষঠাই থাকবে। মানে যদি একটা ড্রেনের পানির মধ্যে দিয়ে একটা চমচম মিষ্টি যায়, ওই চমচম মিষ্টিটা চমচম মিষ্টি থাকে না, ওইটাও মলমূত্র। তো তৎকালীন প্রশাসন সম্পর্কে তিনি বলছিলেন যে এই প্রশাসনের হাত দিয়ে ডাকসু তথা চঞ্চল আসলে ডাকসু মিষ্টি না, ওইটা আসলে ওই মলমূত্র, যেহেতু ওটা ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের বর্তমান প্রশাসন নিয়ে অনেক মত দ্বিমত আছে। অনেকেই মনে করেন আমাদের বর্তমান প্রশাসনের হাত দিয়ে একটা ভালো ডাকসু হওয়া সম্ভব। এইটা আসলে হবে না, এটা আমি আপনাদের আগে থেকে বলে রাখলাম। এখন থেকে ডাকসু হওয়া পর্যন্ত সবাই বলবে হবে, এবং হওয়ার পর সবাই বলবে যে আসলে ভালো হয় না। এটা আমি বললাম, আজকে আপনারাও আছেন, আমরাও আছি। এটা ডাকসু নির্বাচন হওয়ার পরে, হোপফুলি ডাকসু নির্বাচন হবে, সে ডাকসু নির্বাচন হওয়ার পরে আপনারা মিলাই নেন যে আমার কথাটা সত্যি কিনা। কেন বললাম এই কথা? বললাম কারণ যখনই কিনা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা পরিস্থিতি, এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলা হয়, তখনই সেটাকে ডাকসু বানচালের ষড়যন্ত্র বলে একটা গঠনমূলক আলোচনাকে সম্পূর্ণ এড়ায় যাওয়া হয়। কিন্তু আমরা একদম মানে ওই যে একটা কথা আছে, ফ্যাক্টস ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ফিলিংস। সো ফ্যাক্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটেছে, এবং তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটার আগ পর্যন্ত এই প্রশাসনের কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলার ন্যূনতম প্রয়োজনীয়তা বোধ হয় নাই। তারা 5ই আগস্টের পর থেকে তোফাজ্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা সবকিছু ছাত্র সংগঠনগুলিকে বাইরে রেখে করেছেন। এবং তারপর তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে আসলে হলে হলে এক ধরনের মক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন প্রশাসন বাধ্য হয়ে বাকি ছাত্র সংগঠনগুলির সাথে কথা বলা আরম্ভ করলো। তারপরের দিন থেকে কিভাবে যেন তোফাজ্জলের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো লেজিটিমেট স্টেক হোল্ডার হয়ে গেল। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু গণ দাবি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো যাদের গণ দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তাদের ডাকসু বিষয়ক কোনো আলোচনারেও আমি খুব বেশি সিরিয়াসলি নেই এমন না। এগুলা বাতাসের মতো, বাতাস আজকে বাম থেকে ডানে গেলে তারা ওই দিকে যাবে, কালকে বাতাস উল্টা দিকে ঘুরে গেলে তারা উল্টা দিকে যাবে। কাজে পপুলিজম দিয়ে ছাত্র রাজনীতি হয় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 2024-এর নির্বাচনের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম, এখানে অনেক লোক ছিল, এখানে কাদের ছিল, আরো মানুষজন, উমামাও ছিল, আরো মানুষ ছিল। তো তখন সব মিলায় 70 থেকে 80টা লোক ছিল মনে হয়। তো তাহলে বাকি গোটা তখন জনরায় কি ছিল, আমরা কি ধরবো যে তখন জনরায় কি ছিল? তো এই যে বিভিন্ন অযৌক্তিক কাজকে জনরায় বলে চালায় দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে আমাদের বাইরে হইতে হবে। একটু কথা থেকে সরে গেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা আমরা জানি। তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে আমরা এটাও জানি
যে তোফাজ্জলের হয়ে যিনি মামলাটি দায়ের করেছেন তার এক কাজিন, চাচাতো বা খালাতো বোন, আমি একটু ভুল বলতে পারি, মানে মোদ্দা কথা তার এক কাজিন বোন, তিনি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে এই যে গোটা প্রক্রিয়াটা, তদন্ত প্রক্রিয়াটা, এই তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে, এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল। এবং যখন মুছে ফেলা হয়েছিল, একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে, তিনি বুঝেন নাই এটা কত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে দেখা গেল যে এসবিটাকে কোন এসবির মানে কোন এসবির কথায় তিনি করেছেন এই কথা তিনি সম্পূর্ণ এড়াই গেলেন, অস্বীকার করা শুরু করলেন। এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মুছার নির্দেশটা আসলে কে দিয়েছিল। এই তথ্য এখন আমাদের কাছে কারো কাছে নাই, কিন্তু ঘৃণাস্তম্ভ কিন্তু মুছা হয়েছে। শেখ হাসিনার মুরাল পুরানো হয়েছে। এই মুরালটা যেটা আমাদের সামনে আছে, এটা বানানোর আগে শেখ হাসিনা আর একটা মুরাল বানানো হয়েছিল আনন্দ শোভাযাত্রার জন্য। সেই মুরালটা একদম সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে, চারুকলায় সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না। আমরা চারুকলায় গেলে গেট লাগানো থাকে, 17টা বক্তব্য দেওয়া লাগে, ভাই আমি অমুক ছাত্র সংগঠন করি, ভাই আমি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাছাড়া ঢোকা যায় না। সেখান থেকে একটা লোক গেট টপকায় যায়, একটা মুরাল পুরায় ফেরত চলে আসছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত সেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা একটু খোঁজ নিয়ে। সেই লোককে ধরা হয় নাই, ধরা যায় নাই। ইভেন কয়েকদিন আগে একটা ককটেল বিস্ফোরণ হয় নাই, 5-6টা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল পাওয়া গেছে। তাহলে এখন কেউ বলতেছে না যে প্রক্টর নিজে ককটেল মারছে, এই দাবি কেউ করে নাই। কিন্তু কথা হচ্ছে এই যে ককটেল মারা হয়, ককটেল বানানো হয়, ককটেল পাওয়া যায়, এই যে ঘৃণাস্তম্ভ মুছা হয়, এই যে শেখ হাসিনার মুরাল পুরানো হয়, এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, এই যে সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলার বিহিত করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তার নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের ধারণা এখানে একটা চূড়ান্ত সংকট তৈরি হবে। কিন্তু যদি নিরাপত্তার সংকট তৈরিও হয়, তারপরও ডাকসু হওয়ার ব্যাপারে আমরা পজিটিভ। যদি এইটা আমাদের ওয়ার্নিং, এইটা আমাদের সতর্ক বার্তা সবার প্রতি, কিন্তু তারপরেও আমরা পজিটিভ যে যদি এরকম পরিস্থিতি হয় যেখানে ডাকসু হচ্ছে, সেখানে গণতান্ত্রিকতার স্বার্থে যে সর্বোচ্চ পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশন আমরা করব। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডাকসুটা দরকার কেন? সবাই নানানভাবে বলার চেষ্টা করছে ডাকসু অনেক দরকার, ডাকসু অনেক দরকার। আমি যদি সব কথার একটা সিনথেসাইজেশন বা সংশ্লেষণ করি, বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে রাষ্ট্রের একটা ক্ষমতা কাঠামো থাকে, ডাকসুকে আমরা সেই রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর একটা বিকল্প কাঠামো হিসেবে চিন্তা করতেছি। যে রাষ্ট্র যদি নানান বিষয়ে মাস্তানি করে, রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে একটা অল্টারনেটিভ বা বিকল্প ভর কেন্দ্র দাঁড়াবে। সেই ভর কেন্দ্রটা হবে ডাকসু। খুবই ভালো কথা। এখন এখানে মুশকিলটা কি? মুশকিলটা হচ্ছে ডাকসুর সেই গঠনতান্ত্রিক ক্যাপাসিটি আছে কিনা। আমরা ছাত্র সংগঠনগুলো, এটা খুবই ট্র্যাজিক যে একটা ছাত্র অভ্যুত্থান হয়েছে, সেই ছাত্র অভ্যুত্থানে আমরা ছাত্র সংগঠনগুলো প্রত্যেকে অত্যন্ত দায়বদ্ধতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে গোটা ইস্যুটা হ্যান্ডেল করছি। এটা যদি দেখেন, এটা আমরা মানে যখন মানে ঠিক যেই পর্যায়ে যা করার দরকার ছিল আমরা সেভাবে করে কাজগুলা করছি। কিন্তু 5ই আগস্টের পর না জাতীয় প্রশাসন না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো কাছে মনে হয় নাই যে ছাত্র সংগঠনগুলার দেওয়া যে প্রস্তাব, এই প্রস্তাবগুলা বিষয়ে তাদেরকে গ্যাসলাইট না করে, তাদেরকে ভুগিচুগি না বুঝায় আমরা আসলে তাদের প্রস্তাবগুলা সিরিয়াসলি নেই। একটু পড়ে দেখি কেন বলতেছে, কি বলতেছে, একটু চিন্তা করে দেখি দুইটা জিনিস বদলানো যায় কিনা। আমরা 3টা খুব মৌলিক কনসার্ন জানাইছিলাম আমাদের গঠনতন্ত্র বিষয়ক সংশোধনীতে। আমরা একটা বড় গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের তরফ থেকে। সেখানে কয়েকটা প্রাইমারি কনসার্ন ছিল। একটা কনসার্ন হচ্ছে ছাত্র সংসদের প্রধান শিক্ষক হতে পারেন কিনা। এটা একটা ফিলোসফিক্যাল প্রশ্ন, এটা একটা ফাংশনাল প্রশ্ন। ফিলোসফিক্যাল প্রশ্ন হচ্ছে যারা এটা ছাত্র সংসদ না, যেই বডির প্রধান ছাত্র না সেই বডি ছাত্রদের বডি না। ফাংশনাল প্রশ্ন হচ্ছে যে সিনেট বলেন, সিন্ডিকেট বলেন, শিক্ষকদের তো অথরিটি হিসেবে বডির অভাব নাই, তাহলে কেন ডাকসুতেও তার একটা লোক থাকা লাগবে যে ডাকসুর মনোভাবকে এবং ডাকসুর কার্য প্রক্রিয়াকে বারবার ব্যাহত করার বা ম্যানিপুলেট করার চেষ্টা করবে? এটা কেন প্রয়োজন? সেটার কিন্তু কোনো ফিলোসফিক্যাল উত্তর কিন্তু কখনো আমরা যে প্রশাসনগুলোর সাথে মিটিং করছি, কোনো ভিসি, কোনো প্রক্টর, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু বলতে পারে না যে না এই কারণে দরকার।
ভিসিকে এই কারণে রাখতেই হবে সভাপতি না রাখলে হচ্ছে না, কারণ এটা একটা অ্যাবসার্ড সিস্টেম। আপনি অন্য দেশগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কনস্টিটিউশন দেখেন এই জিনিস পান কিনা। কিন্তু তারা জিনিসটার কোনো কেন দরকার বললেন, মানে সেটা ব্যাখ্যা দিতে পারলেন না। কিন্তু তারা যখন গঠনতন্ত্রের খসড়া সংশোধন করলেন তখন এই বিষয়ে কোনো উল্লেখ নাই, ঠিকই সভাপতিকে রাখা হলো, সভাপতি পদে রাখা হলো। এবং 2 নাম্বার হচ্ছে, এখানে একটা মজার জিনিস আছে যে একটা ছাত্র সংগঠনই এই আমি যতদূর জানি যারা হচ্ছে সভাপতি পদে ভিসি থাকা নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না। তারা এখানে নাই আজকে থ্যাঙ্কফুলি, কিন্তু তারা হচ্ছে কেন মানে খুবই মজার যে ভিসির সাথে ব্যক্তিগত সখ্যের মাত্রা কার কতখানি, তার সাথে আসলে ভিসিকে কতখানি কে ক্ষমতায়িত দেখতে চায়, তার একটা প্রত্যক্ষ সম্পর্ক খুব প্রকাশ্য হয়ে যাচ্ছে আর কি। বলে বাইরে থেকে দেখলে একটু মানুষজন হাসাহাসি করবে, একটা কালেক্টিভ লজ্জা শরমের বিষয়। যাই হোক, যার লজ্জা তার কাছে, যার নাই তারটা আমি কি করবো। এখন কথা হচ্ছে যে আপনার ছাত্র সংসদের প্রধান কেন শিক্ষক হবেন সেই বিষয়ে কোনো আলোচনা নাই। দ্বিতীয়ত, যেই সভাপতির যে একনায়কতান্ত্রিক ক্ষমতা, আমরা বলেছিলাম যে সভাপতির একনায়কতান্ত্রিক ক্ষমতার যে জায়গাটি, সেটি যদি সভাপতি ছাত্রও হয় তাও সেটি করা যাবে না। অর্থাৎ ফোরামটাকে ডেমোক্রেটাইজ করতে হবে। এজেন্ডা কি হবে, কাকে ডাকসু থেকে বাদ দেওয়া যাবে, ডাকসু কবে আবার হবে, এগুলি ভিসি সভাপতির হাতে এককভাবে ছেড়ে দেওয়া যাবে না। এবার প্রশাসন সুনিপুণ একটা কাজ করছে, তারা ভিসির যে এখতিয়ারগুলা, সেই এখতিয়ারগুলা ভিসির হাত থেকে সরাইছেন। সরাই কি করছে জানেন? সিনেট সিন্ডিকেটের হাতে দিয়ে দিচ্ছেন। তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে ডাকসু ডেমোক্রেটাইজেশন কই হলো? তাহলে আপনি বলতেছেন আপনি একটা অল্টারনেটিভ ভর কেন্দ্র হবেন, আপনি একটা অল্টারনেটিভ পাওয়ারের সেন্টার হবেন, কিন্তু আপনার গঠনতন্ত্রে আপনাকে সেই পাওয়ার দিতেছে না। তাহলে তারপরে কি হবে? আপনি ডাকসু করে তো আবার সেই কাজই করতে হবে। কালকে কাদের উমামা বা শিপন ভাই ভিপি হয়ে যাবেন, যাওয়ার পরে তাদের সাথে প্রশাসনের ভালো লাগবে না, প্রশাসন তাদের কাউকে বাই করে দিবেন, তারপর আবার আমরা সেখানে আন্দোলনই করবো। তা আন্দোলন তো এখনই করতেছি, তাহলে এত কষ্ট করবো কেন? এটা যদি আনুষ্ঠানিকতার বাইরে কিছু হইতে হয়, তাহলে আমাকে এনশিওর করতে হবে যে গঠনতান্ত্রিকভাবে ডাকসুকে অতখানি এম্পাওয়ার করা আছে যে আমি যদি ভিপি বা জিএস হয়ে যাই, তাহলে ওইখানে আমার ওই গঠনতান্ত্রিক ক্যাপাসিটি আছে যে ভিসি আমাকে ভুগিচুগি উজা বাইর করে দিতে পারবে না, ভিসি আমার কাজ আটকায় দিতে পারবে না। যদি সেই গঠনতান্ত্রিক ক্যাপাসিটি ডাকসু না থাকে, তাহলে এটা প্রহসন হয়ে যাওয়ার বড় পরিমাণ সম্ভাবনা আছে। আমার সময় শেষ হয়ে আসছে, আমি জাস্ট 2টা জিনিস একটু ছোট ছোট করে আলোকপাত করি। তাহলে 2টা জিনিস নিয়ে আমরা কথা বললাম। একটা হচ্ছে সভাপতি হিসেবে কেন একজন অছাত্র থাকবেন, দ্বিতীয়ত সভাপতির কেন এত অগণতান্ত্রিক ক্ষমতা থাকবে, তৃতীয়ত এবং খুবই গুরুত্বপূর্ণ যেটি নিয়ে আজকে কাদেরও অনেকগুলি এক্সাম্পল দিয়ে গেলেন যে আমরা শিক্ষকদের একনায়কতন্ত্র দেখি, আমরা দেখি ডিপার্টমেন্টগুলো যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ডাকসুর যে কারেন্ট বডি, সেই কারেন্ট বডিতে আসলে কাদের এটা সলিউশন করতে পারবে না। তার কারণ হচ্ছে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের আন্ডারে হল সংসদ আছে, কিন্তু অনুষদ ভিত্তিক কোনো সংসদ নেই। অর্থাৎ আপনার শিক্ষা কাঠামোর যে বৃহত্তর পরিসরটা আপনি যেখানে কাটান, যেখানে সময়টা ব্যয় করেন, আপনার ক্লাসরুম, সেই ক্লাসরুমে আপনার কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে কিভাবে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় তার একটা ডিটেইলড মডেল দিছিলাম। আমাদের গোটা মডেল অ্যাকসেপ্টেড হবে এরকম কোনো আশা আমাদের ছিল না, কিন্তু আমাদের আশা ছিল আমাদের এই ডিটেইলড মডেলের চাপে অন্তত তারা অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের একটা ন্যূনতম ব্যবস্থা করবেন, কিন্তু সেই ব্যবস্থাও তারা করেন নাই। কাজে ডাকসু অ্যাজ ইট ইজ রেখে যেই প্রেগনেন্ট মেয়েটা পরীক্ষা দিতে যাইতে পারতেছে না তার সমস্যার সমাধান করা, বা যেইটি একটা গত 10 বছর ধরে একই স্লাইড পড়াচ্ছে তার সমস্যার সমাধান করা সম্ভব না, কারণ এখানে 40,000 ছাত্র পড়ে। আপনি যে 25 জন প্রতিনিধি, তাই 25 জন প্রতিনিধি নিয়ে এটা কোনোদিন সলভ করতে পারবেন না। সেটা সলভ করার জন্য অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব দরকার ছিল, যার কথাও আমরা বলেছিলাম এবং যার কথাও তারা সম্পূর্ণ বাদ দিয়ে চলে গিয়েছে। একটা শেষ কথা বলি, এরপরও আমরা আসলে ডাকসু করার ব্যাপারে আগ্রহী। আমাদের খালি একটা জিনিস এনশিওর করেন, গঠনতন্ত্র পরিবর্তন করার বিষয়টা অন্তত পক্ষে আল্লাহর ওয়াস্তে আপনারা গণতান্ত্রিক রাখবেন। অর্থাৎ গঠনতন্ত্র আইদার আপনি গণভোটের মধ্যে পরিবর্তনের বিধান রাখুন, নইলে ডাকসুতে যারা নির্বাচিত হবে তারা এসে গঠনতন্ত্র পরিবর্তন করতে পারবে এই বিধান রাখুন। তাহলে অন্তত পক্ষে নতুন ডাকসু কেমন চাই সেই গঠনতন্ত্রের নতুন পরিবর্তিত গঠনতন্ত্রকে ইশতেহার ধরে মানুষজন ইলেকশন করতে পারবে। নইলে মানুষজনকে দিয়ে মিথ্যা কথা বলানো হবে, সবাই এসে মিথ্যা কথা বলবে, ডাকসুতে জিতলে আমি গঠনতন্ত্রে এই সংস্কার করব, ডাকসুর ওই সংস্কার করব, কিন্তু গঠনতন্ত্রের সংস্কারের অধিকার ডাকসুকে দেয়া নাই। ছাত্র নেতাদের দিয়ে এই মিথ্যাচারটা করায়েন না, ছাত্র নেতারাও এই মিথ্যাচারটা করেন না। অন্তত পক্ষে একটু জায়গায় আসেন যে গঠনতন্ত্র পরিবর্তনের যেই বিধান, সেই বিধানটা অন্তত গণতন্ত্রায়িত করার যে জায়গাটা সেটা নিশ্চিত করতে হবে। সবশেষে যেটা বলে শেষ করব, ছাত্র ফেডারেশন আজ যে অবস্থান নিয়েছে
তাদের প্রতি সংহতি। কিছুদিন আগে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তাদের বিরুদ্ধে 1000 কোটি টাকা না কত হাজার কোটি টাকার 100 কোটি টাকার মানহানির মামলা করেছে। এবং সেই মানহানির মামলা করার পরে তারা খুব কষ্ট পেয়েছে যে কেন আজকে তাদেরকে এখানে ডাকা হয় নাই। শিক্ষার্থী সংসদে সেই কান্নার মাধ্যম চলতেছে। আমরা আশা করব এই কান্নার মাধ্যম জারি থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে নানান জনের নানান রকম মত দ্বিমত থাকবে, কিন্তু গণহত্যার প্রশ্নে একদম অবিচল থেকে আমরা একটা সংঘবদ্ধ অবস্থান নিব। সবাইকে ধন্যবাদ।